জয় গুরু। আজ আমরা পড়ব ভালোবাসার শক্তি। লিখছেন শ্রীমতী সুরধুনী। জয় গুরু। ঠাকুরের সর্বশ্রেষ্ঠ শক্তি ছিল ভালোবাসা। 1334 সনে ঠাকুর নিগমানন্দ দেবের সঙ্গে যখন দৃষ্টি বিনিময় হয় তখন আমি 7 বছরের বালিকা মাত্র, আর 1342 সনে শেষবারের মতো যখন তাকে দেখি তখন আমি 13 বছরের কিশোরী, সদ্য বিবাহিতা। স্থূল দেহে থাকাকালীন শ্রী শ্রী ঠাকুরকে আমি প্রথমবার থেকে শেষবার পর্যন্ত যতবারই দেখেছি ততবারই তার রূপের একটা অভিনবত্ব আমার দৃষ্টিতে নবনবভাবে ধরা দিয়েছে। বালিকা হতে কিশোরী, আমার বিভিন্ন পর্যায়ে আমি বার্ধক্যের দ্বার প্রান্তে উপনীত সেই মানুষটির মধ্যে দেখেছি বালক ও কিশোর স্বভাবের এক সহজ সরল মানুষকে। দেখেছি লাল কমলের রূপের ছটার নীল কমলে রূপান্তর। দেখেছি সারদা আকাশে মেঘমুক্ত পূর্ণ শরীর, মেঘাবরণে আলোর বিকিরণ। এরূপ বিভিন্ন বয়সে বিভিন্ন, কিন্তু প্রতিবারেই অনন্য। আজ আমি বার্ধক্য জোড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিগত দিনে সর্বক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের মার্তণ্ড দীপ্তি আমার জীবনে কত ভাবের ফসল ফলিয়েছে সে কথা মনে করতেই স্মরণে আসে বৃন্দাবনের সেই রাখাল রাজা সৌরী কৃষ্ণের সঙ্গে গোপীদের লীলাবিলাসের কথা। বারবার সাধ হয় গোপীদের মতোই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বিগত দিনে লীলাবিলাসের ঘূর্ণাবর্তে ফিরে যেতে, কিন্তু বিগত দিন আর ফিরে আসবে না এ কথা জানি। তাই মহাপ্রস্থানে যাওয়ার পূর্বে আবার একবার রাসেশ্বর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সেই বিগত দিনের লীলাবিলাসের ঘূর্ণাবর্তে আবদ্ধ হওয়ার কথা স্মরণ করতে ইচ্ছা হয়। ইচ্ছা করে সকলের কাছেই সেই লীলাবিলাসের কথা বলি, কিন্তু ভাব থাকলেও ভাষা নাই। তবুও বলি, আমার কিছুদিনের ছোট ব্রজবালা। ঠাকুমার মা আমায় বলতেন গোপবালা, আমার জেঠতুতো বোনকে বলতেন ব্রজবালা, ঠাকুমা ডাকতেন সুরধুনী, আর নারায়ণী জেঠতুতো বোন। যাক, ব্রজবালা তখন বেঁচে ছিল। সেবার পৌষ মাসে ঠাকুর এসেছিলেন। ঠাকুমা আমি ভোরে অনেক গাঁদা ফুল তুলেছি। রোজই এরকম ভোরে দুজনে ফুল তুলি। মালা গাঁথি আমি। মণ্ডপ ঘরে বসে গান গেয়ে মালা গাঁথছি। ঠাকুরের তরে যতন করে কুসুম তুলেছি, আমার মালার দেখো বাহার, প্রভাতের ফুলে গেঁথেছি এ মালা, মনমতো সাজাবো তোমারে, পুজিব বাসনা মোর। ঠিক জানি না কখন ঠাকুর আমার পিছন দিকে জানালায় শিক ধরে দাঁড়িয়ে আমার গান শুনছেন এবং মালা গাঁথা দেখছেন। এটা মণ্ডপ ঘর, ইহার পাশেই একটি জানালা। ইদারার ধারেই ঠাকুরের হাত মুখ ধোয়ার ব্যবস্থা হয়েছে। পরে ঠাকুর বলছেন, এই মেলেনি, এই শিশির ভেজা গাঁদা ফুল দিয়ে মালা গাঁথা হচ্ছে? আমার গলায় এ শিশির ভেজা ফুলের মালা বুঝি জড়ানো হবে? আমার বুঝি শীত করে না? আমার বুঝি ঠান্ডা লাগে না? ঠিক বাচ্চাদের মতো কি মধুর মিষ্টি করুণ সুরের কথা শুনে সম্মুখীন হয়ে দাঁড়ালাম। ঠাকুরও হেসে হেসেই বলছেন, আমিও হাসছি। এই শিশির ভেজা মালা আমার পায়ে দিবি কেমন? গলায় দিবি না? আমি হেসে ঘাড় নেড়ে আচ্ছা বললাম। ঠাকুর বাড়ির ভিতরে গিয়ে আপন আসনে বসলেন। এর মধ্যেই আমার দিদি মালতী এলেন। দিদিকে বললাম, আজ আর মালা গলায় দেওয়া হবে না, ঠাকুর বারণ করে গেলেন। দিদি বললেন, দেখা যাবে। প্রথমেই সেদিন মালা নিয়ে আমি আর দিদি গেলাম। ঠাকুর আগে থেকেই পা দুখানা উঁচু করে রেখেছেন। আমি পায়ে মালা দিয়ে প্রণাম করলাম। ঠাকুর হাসছেন। দিদি মালা কিছুতেই পায়ে দিলেন না। ঠাকুরের সঙ্গে ঝগড়া। শেষটায় গলা এগিয়ে দিলে দিদি গলায় মালা পরিয়ে প্রণাম করে উঠতেই যারা দাঁড়িয়ে মজা দেখছিলাম হই হই করে হাসি। তখন পর্যন্ত ঠাকুরের সঙ্গে কথা হয় নাই। আমার নামও ঠাকুর জানেন না, তাই বুঝি মেলেনি বলে ডাকলেন। কেন আমায় মেলেনি সম্বোধন করলেন? একটু একটু করে সাহসও বাড়ছে। দুপুরে ঠাকুর ভোগের পর দিদি ঠাকুর শয়ন দিতে যান। সেদিন দিদির পিছু পিছু আমিও শয়ন ঘরে ঢুকলাম। ঠাকুর থেতো পান মুখে দিয়ে শুলেন। দিদিকে পা এগিয়ে দিলেন টিপে দিতে, আমায় হাত এগিয়ে দিলেন টিপে দিতে। ঠাকুর গল্প আরম্ভ করলেন। প্রথমে দিদিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? দিদি বললেন, মালতী। ঠাকুর বললেন, তাই তো তোমার এত সৌরভ, বলেই আবৃত্তি করলেন। ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। আমায় জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম সুরধুনী।
সুরধুনী বলতে ঠাকুর দুম করে উঠে বসেই দুহাত মাথার ওপরে রেখে বলছেন, ওরে বাবরে, সুরধুনী তো শিবের শিরে। শিবের জটায় সুরধুনীকে বন্দি করে রেখেছিলেন শিব। ভগীরথ নিরুপায় হয়ে শিবের স্তব স্তুতি করে সন্তুষ্ট করে সুরধুনীকে মর্তে নিয়ে এলেন। সুরধুনীর আর এক নাম ভাগীরথী। জানো না ভগীরথের গল্পটা ঠাকুর বললেন, তুমি সেই ভাগীরথী, তুমি তো মস্ত বড়। সেই থেকে কদিন ঠাকুর ভাগীরথী বলে ডাকতেন। এর সারমর্ম তো কেহ জানে না, দিদি আর আমি ছাড়া। কেহই ধরতে পারলেন না ঠাকুর কখন একটা উটকো নাম ধরে ডাকেন। ঠাকুর মঠের যোগমায়া মাকে বলেছিলেন, যোগমায়া মা ভাগীরথী বলে একখানা চিঠিও আমায় লিখেছিলেন। তারপরেই মায়ের সঙ্গে দেখা হয়। ভুবন মহারাজকে পাঠিয়েছিলেন আমায় নিয়ে যেতে। ঠাকুর মুখের পান বের করে আমায় আর দিদিকে দিলেন এবং জল খেয়ে শুয়ে পড়লেন। ইতিমধ্যে ভুবন মহারাজ খোঁজ নিতে এসেছেন ঠাকুর ঘুমিয়েছেন কিনা দেখতে। ঠাকুর আগে বুঝেই চুপ করে পিছন ফিরে চোখ বুজে আছেন। এখানেই সমাপ্ত করিলাম। ঠাকুর জগৎকে প্রাণ দিয়া ভালোবাসিয়া ফেলিয়াছিলেন। জগতের প্রতিটি জীব এবং বস্তু ছিল তাহার ভালোবাসার পাত্র। শিষ্য ভক্তদিগকে তিনি ভালোবাসিয়া আপন করিয়া লইয়াছিলেন এবং তাহাদের নিকট হইতে ভালোবাসা আকাঙ্ক্ষা করিয়াছিলেন। তিনি আকুল কণ্ঠে বলিয়া গিয়াছেন, তোরা আমায় একটু ভালোবাস। আমি তোদের ভয়ের ঠাকুর নই, ভালোবাসার ঠাকুর। এ কথা যেন সর্বদা স্মরণ থাকে। ইহার প্রমাণ স্বামী যোগানন্দ ও স্বামী শুদ্ধানন্দ মহারাজ। যুবক যোগেন্দ্রনাথ এবং যুবক সুরেন্দ্রনাথ একদিন এইভাবেই ঠাকুরের ভালোবাসার আকর্ষণে আকৃষ্ট হইয়া সংসার ত্যাগ করিয়া আসিয়াছিলেন। যুবতী পত্নীর রূপ গুণ ভালোবাসা তাহাদিগকে সংসারে বাঁধিয়া রাখতে পারে নাই সদ্য প্রস্ফুটিত শিশু সন্তানের কোমল বাহুর বন্ধন বা তাহাদের আধো আধো মধুর বলি। গৃহস্থ ভক্তেরাও যে পিতামাতার ভালোবাসা, স্ত্রী পুত্রের আকর্ষণ উপেক্ষা করিয়া ঠাকুরের চরণতলে ক্ষণেকের স্তরে উপস্থিত হইয়া তাহার ভালোবাসা পাইয়া নিজেদের জীবন ধন্য করিয়াছেন, এ উদাহরণেরও অপ্রতুলতা নাই। গুরুভ্রাতা ঈশ্বর নারায়ণ দাস নন্দী তখন মার্টিন কোম্পানির ইঞ্জিনিয়ার। ঠাকুর হালি শহর আসিয়াছেন শুনিয়াই তিনি 3 দিনের ছুটি লইয়া বাড়ি আসিয়াছেন। তাহার পিতৃদেব অপ্রত্যাশিতভাবে হঠাৎ তাহাকে দেখিয়া আনন্দিত। বৃদ্ধের ইচ্ছা রোজগারী যুবকপুত্র তাহার নিকটে বসিয়া তাহার সহিত কথাবার্তা বলুক, শ্রদ্ধা এবং স্নেহের আদান প্রদান হোক। কিন্তু এ কি, তিনি বাড়ি আসিয়াই বস্ত্র পরিবর্তন করিয়া ছুটিয়া চলিলেন আশ্রমে, শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ সান্নিধ্যে। কয়েক ঘণ্টার পর ফিরিয়া আসিলে বৃদ্ধ পিতা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে ফকির, তুই তোর ঠাকুরের কাছে এমন কি পাস যার জন্য বাড়িতে মুহূর্ত মাত্র অপেক্ষা না করে আশ্রমে ছুটে যাস? ঠাকুর কি তোকে আমার চাইতেও বেশি ভালোবাসেন? নারায়ণদা নতমস্তকে ধীর কণ্ঠে উত্তর দিলেন, বাবা, আপনার কাছ থেকে যে ভালোবাসা পাই তা অপরিসীম, কিন্তু ঠাকুরের ভালোবাসা সুগভীর এবং অনুপম। শ্রীহট্টির ভক্ত শ্রী অশ্বিনী কুমার ভট্টাচার্য তখন যুবক, সদ্য বিবাহিত, ঘরে সুন্দরী যুবতী স্ত্রী। তাহার আকর্ষণ ত্যাগ করিয়া ছুটিয়া আসিয়াছেন শ্রী শ্রী ঠাকুরের আকর্ষণে তাহার মধুর সঙ্গলাভের জন্য। তাহাকে দেখিয়াই ঠাকুর বলিয়া উঠিলেন, অশ্বিনী, তোকে আমি বড় ভালোবাসি। তুই কি আমাকে ভালোবাসিস? অশ্বিনীদা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আলবাত আমি তোমাকে ভালোবাসি। ঠাকুর বলিলেন, তোর স্ত্রীর চাইতেও বেশি? অশ্বিনীদা দ্বিধাহীন উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ ঠাকুর, আমার স্ত্রীর চাইতেও তোমাকে আমি বেশি ভালোবাসি। হাওড়ার ভক্ত ফণীবাবুর ঠাকুর প্রীতি সম্পর্কে নারায়ণী দেবী তাহার অমর কীর্তি নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থে লিখিয়াছেন। তার মুখে ঠাকুর সম্বন্ধে একটি মন্তব্য শুনেছি, যার কারো মুখে কখনো শুনিনি। বলতেন, ও কত বড় জ্ঞানী, কি যোগী না সাধু, আমি এসব বুঝি না। আমি ভালোবাসি মানুষটাকে। অমন প্রেমের মানুষ আর কোথাও দেখিনি। ঠাকুরের তিরোভাবের পর কতদিনের কত ছোটোখাটো ঘটনার কথা তুলে তিনি সজল চোখে আক্ষেপ করতেন। সে আমায় যা ভালোবাসত, স্ত্রী পুত্র পরিবার কারো কাছে তা পায়নি। কি পাষণ্ড আমি, একটা অর্থপিশাচ। টাকা মান মাগ ছেলেই আমার বড় হলো, সে লোকটাকে প্রাণ ঢেলে ভালোবাসতে পারলাম না। ফণীবাবুর এই কথা কটি প্রণিধানযোগ্য। আর কারো কথা জানি না,
কিন্তু ফণীবাবুকে নিয়ে স্নেহপ্রীতির ক্ষেত্রে ঠাকুরের হৃদয় উচ্ছ্বাস ও ব্যাকুলতা অনেক দেখেছি। সামান্যতেই মানাভিমান, চোখে জল আসা, মন খারাপ, আবার অল্পেই উছলে ওঠা হর্ষমুখরতা। আশেপাশে সকলেরই রীতিমতো ছেলে মানুষই বলে বোধ হতো সেসব। ফণীবাবু তার তেমনি অবুঝ আবদের ছেলে। মন কষাকষিটা আরও বাড়িয়ে তোলার জন্যই হয়তো পাশের বাড়িতে ঠাকুর থাকা সত্ত্বেও পূজার ছুটিতে তিনি চলে গেলেন বাইরে বেড়াতে। দিদিমণি অত্যন্ত আপত্তি করেছিলেন, যেতে বারণ করা সত্ত্বেও গৃহকর্তা শুনবেন না দেখে শেষে বললেন, যেতে হয় তুমি একা যাও। তাই চলে গেলেন ভদ্রলোক। তারপর সেদিনটার কথা আমার বেশ মনে আছে। সকালবেলা সেই 204 নম্বর 55 তলার দোতলায় বারান্দায় এক প্রান্তে ঠাকুর জল চৌকিতে বসে মুখ ধুচ্ছেন। ও বাড়ির পূর্ব দিকটা ছিল ফাঁকা, মস্ত বড় একটা পুকুর ছিল ওখানে। দোতলায় বারান্দার এই পূর্ব দিকে বড় জানালা একটা, সেই জানালা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। ঠাকুর সেই খোলা জানালার সামনেই বসেছেন সুখাসনে, ডান পা খানি বাম উরুতে রাখা, বাম হাতে মাজন, ছায়াছন্ন মুখে করুণ গাম্ভীর্য। কদিন ধরেই মুখখানি ওই রকম দেখছি মনে পড়ে। ফণীবাবুর সঙ্গে একটা মন কষাকষি হয়েছে, মায়েদের মুখে শুনে আমার পর্যন্ত জানা হয়ে গেছে সেটা। সেই মানুষ হঠাৎ সোজা হয়ে বসে সহর্ষে বলে উঠলেন, ফণী না? জলচৌকির পাশেই মাটিতে বসে মা জলের ঘটি হাতে অপেক্ষা করছিলেন ঠাকুরের হাতে জল ঢেলে দেবেন। চকিত হয়ে বললেন, কই ঠাকুর, কোথায় দেখলেন? বাবা তো আসেননি। খেলা ছেড়ে আমি এবং কোনো একটা হাতের কাজ ফেলে সরজু মাও কৌতূহলী হয়ে এসে দাঁড়ায়। কোথায় ফণীবাবু? কাকে দেখলেন বাবা? ওই যে যাচ্ছে, বাজারের থলি হাতে। ফণী তো। হাত তুলে রাস্তা দেখিয়ে দিলেন ঠাকুর। ঝুঁকে পড়ে দেখলাম তিনজনই। দ্রুত পায়ে এক ভদ্রলোক মিলিয়ে গেলেন রাস্তার বাঁকে। তিনি যে ফণীবাবু নিঃসংশয় হতে পারি না, কিন্তু যিনি প্রথম দেখেছিলেন তার সংশয় নাই। আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে কদিনের বিষণ্ণ মুখ। ছেলে মানুষের মতো একগাল হেসে বললেন, ফণী এসেছে, খোঁজ নিয়ে দেখো। আমি ওর হাঁটা চিনি, ভুল হয়নি আমার। আমি ছুটলাম সন্ধান নিতে। সত্যই ফিরেছেন ফণীবাবু। আগের দিন রাত্রে এসেছেন, তাই আমরা তখনও পর্যন্ত জানি না। সকালে উঠে বাজারে গেছেন তাও ঠিক। ফিরে এসে খবরটা দিলাম পিতা ঠাকুরকে। কি আনন্দ তার! এত আনন্দের কি ছিল? ফণীবাবু পূজার পুরো ছুটিটা বাইরে কাটাবেন বলে গিয়েছিলেন, কিন্তু 10-12 দিন যেতে না যেতেই ফিরে এসেছেন। শুধু এইটুকু, ফণী চলে যাওয়ায় মন ভার হয়েছিল তার। সে ফিরেছে জেনেই খুশির অবধি রইল না। এ যে কত বড় স্নেহের অভিব্যক্তি, অন্যে হয়তো বুঝবে না, দাদামশাই কিন্তু বুঝেছিলেন। মায়ের মুখে সকালে এই ঘটনাটা শুনে চোখ ছলছল করতে লাগলো তার। কথা বলতে পারলেন না, চুপ করেই রইলেন। বিকালের দিকে এসে ঠাকুরকে প্রণাম করে যেন কিছুই হয়নি এই ভাব সদালাপ শুরু করলেন। আহা, যেন কৃতার্থ হয়ে গেলেন তার ঠাকুর। ফিরে এলেও কে জানে ফণী হয়তো রাগ করে তাকে এড়িয়ে চলবে। তাহলে কি করে প্রসন্ন করবেন ওই জেদি মানুষটিকে? নিশ্চয়ই এ নিয়ে ঠাকুরের মনে দুর্ভাবনা ছিল। অতএব ফণী যখন বিনা সাধ্য সাধনায় তার সন্নিহিত হলো, তিনি আহ্লাদে গলে গেলেন। সেদিন ঠাকুরের ভোগ শেষে সেবক ও সমবেত শিষ্যভক্তরা প্রসাদ নিতে বসছেন। হঠাৎ সিঁড়িতে রুদ্রতালে চটাচট চটির আওয়াজ। এ কি, ঠাকুর নেমে আসছেন নাকি এ সময়ে? ত্রস্ত বিস্ময়ে চাই সকলে। হ্যাঁ, ঠাকুরই। ভোগ শেষে বিশ্রাম করছিলেন। যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই যেন নেমে এসেছেন। জামাটা গায়ে গলিয়েছেন কিনা ঠিক নাই, হাতে ছড়ি। নিচে নেমেই সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে চড়া গলায় বললেন, একখানা গাড়ি ডাক, এখনই স্টেশনে যাব, মালপত্র গুছিয়ে নে হরেন। বলেই দ্বিতীয় কথার অবকাশ না দিয়ে বেরিয়ে গেলেন বৈঠকখানার দরজা দিয়ে। সন্ন্যাসী ব্রহ্মচারীরা তৎক্ষণাৎ পাতা ছেড়ে উঠে পড়ে আদেশ প্রতিপালনে লেগে গেলেন। খাওয়া ভুলে চাপা গুঞ্জন তুললেন অন্যরা। কি হলো ফণী? কি ব্যাপার ভাই? ফণীবাবু মাথা হেঁট করে বসে থাকেন। অপরাধ তারই, তিনি বুঝেছেন, কিন্তু এভাবে শাস্তি পেতে হবে ভাবতেও পারেননি। ঠাকুরের অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে তিনি বাড়িতে স্থান দিয়েছিলেন, কি সাহায্য করেছিলেন বা অন্তরঙ্গতা করেছিলেন তার সঙ্গে, এমনি কিছু একটা হবে। সংক্ষেপে দোষ স্বীকার করে গুম হয়ে থাকেন ফণীবাবু। ওদিকে গাড়ি ডেকে উঠে বসেছেন ঠাকুর। মালপত্র তোলা হতে গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল।
কারণটা কি না বুঝে গৃহী শিষ্যভক্তরা মধ্যস্থতা করতে সাহস করেনি। ততক্ষণে ঠাকুর রওনা হয়ে গেলেন। সেবক ও সন্ন্যাসীরা তার সঙ্গ ধরেছেন। তারা যে ঠাকুরকে এ বাড়িতে থাকতে অনুরোধ করবেন না এ জানা কথা। কোনো গৃহস্থ বাড়িতে তাদের ঠাকুর যদি থাকতে অপমানিত বোধ করেন বা তার অসুবিধা হয়, তারা কেন বলবেন সেখানে থাকতে? আর সেবকদের কারো কাছ হতেই ফণীবাবুর অপরাধটা ঠাকুরের কানে উঠেছিল এও সম্ভব। মোট কথা, তিনি যে ফণীবাবুর বাসায় তিলার্ধ থাকবেন না সংকল্প করেই অসময়ে চলে গেলেন এ অনুমানে বোঝা গেল। কে একজন ভয়ে ভয়ে প্রশ্ন করেছিলেন, এখন কোথায় যাবেন ঠাকুর? হাওড়া স্টেশনে। এই উত্তর পেয়ে আরও আড়ষ্ট হয়ে গেছেন গৃহস্থরা। হাওড়াতেই ঠাকুরের আরও শিষ্য আছেন, তিনি কারো বাড়িতে পা দেবেন না। সন্ধ্যায় পুরী এক্সপ্রেস, দুপুর থেকে এতটা সময় স্টেশনেই থাকবেন ঠিক করেছেন। এতে তার রোষের পরিমাণ ভালো করেই বোঝা গেল। ঠাকুর চলে যাবার উপক্রম করতেই ঘাড় হেঁট করে তিনি স্থাণুর মতো বসেছিলেন। গুরু ভাইদের প্রশ্নে অপরাধ স্বীকার করা ছাড়া কোনো আক্ষেপ বা অনুতাপ প্রকাশ করেননি। চোখে জলও ছিল না, কিন্তু ভিতরে ভূমিকম্প হচ্ছিল। ঠাকুর আমায় জন্মের মতো ত্যাগ করে গেলেন ভেবে ব্যাকুল যন্ত্রণায় মূর্ছা হলো তার। গুরু ভাইরা তখন ঊর্ধ্বশ্বাসে স্টেশনে ছুটলেন। মোট ঘাট নামিয়ে তার মধ্যে বসে গম্ভীরভাবে ঠাকুর তামাক খাচ্ছিলেন। সেবকরা ওয়েটিং রুমের এদিকে সেদিকে রয়েছেন। এসে তার পায়ে পড়লেন অমলবাবুরা, ঠাকুর ফিরে চলুন, ফণী অজ্ঞান হয়ে পড়ে আছে, আপনি না গেলে প্রাণে বাঁচবে না। আর তার ছেলে বউ কাঁদছে, ফণীকে ক্ষমা করুন ঠাকুর। কিছুক্ষণ চুপচাপ তামাক টেনে উঠে দাঁড়ালেন আমাদের ভোলানাথ। কই রে হরেন, তোল সব, অমল একটা গাড়ি দেখ। তিনি বাড়িতে পা দেওয়ার পর এদিকে ফণীবাবু যখন সুস্থ হয়ে উঠে বসেছেন আর ঠাকুরও শান্তভাবে বসেছেন হুকার নল হাতে, তখন আত্মানন্দ মহারাজ নাকি বলেছিলেন, সেই তো ফিরে এলে বাপু, মাঝখান থেকে আমাদের খাওয়াটা পণ্ড করলে কেন? মন্তব্যটি এ নাটকের উপযুক্ত, সন্দেহ নাই। প্রাচীন জমিদার বংশের ছেলে, একমাত্র ছেলে এবং কৃতবিদ্য শুধু নন, অসামান্য কৃতি বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্র, ডবল এমএ। অল্পদিন পরেই মুনশেফ হলেন। তারপর সাব জজ, অতএব বিত্তবান প্রতাপশালী পুরুষ, দেশের দশের একজন সেকালে। স্বভাব চরিত্র নিষ্কলঙ্ক, পারিবারিক ও চাকরি জীবন উভয়ই আদর্শপরায়ণ। রক্ষণশীল হিন্দু, কিন্তু গোড়া নন। এই বিদ্যা বুদ্ধি অর্থ প্রতিপত্তিশালী মানুষটি কিন্তু ঠাকুরের কাছে একেবারে তার অনুগত সেবক। ঠাকুর আসবেন তার বাড়িতে। রমনায় নিজের মস্ত বড় বাড়ি ছিল অশ্বিনীবাবুর। তখন আর উচ্চপদস্থ রাজকর্মচারী নন তিনি। বংশগৌরব পদমর্যাদা ভুলে ঠাকুরের জন্য নিজেদের পায়খানা ধুচ্ছেন নিজের হাতে ঝাঁটা ধরে। চাকর চাবরাসিরা তটস্থ। স্বয়ং বড় ছেলে সংকুচিত হয়ে বলছেন, আপনি কেন বাবা, আমাকে দিন, আমি করছি। এসব নিজে না করলে আমার মন খুঁতখুত করবে। গম্ভীর মুখে এই বলে সকলকে নিরস্ত করতেন তিনি। তার দৃষ্টান্ত অনুপ্রাণিত হয়ে বাড়িশুদ্ধ সকলেই তখন হাসি মুখে ঠাকুরের সব কাজ নিজেরা করতে চেষ্টা করতেন। সবাই যেন ঠাকুরের বিনামূল্যে কেনা দাসদাসী। যে কয়দিন ঠাকুর থাকতেন তার বাড়িতে, অশ্বিনীবাবুর ভাব দেখে মনে হতো তিনি যেন বাড়ির সরকার গোমস্তা, আর বাড়ির মালিক ঠাকুরই। সকলকে ঠাকুর সেবায় ব্যাপৃত রেখে নিজের চোখে ঠাকুরের কী সুবিধা অসুবিধা তদারক করে কোর্টের বেলা হলে একধারে বসে কোনো মতে চাটি খেয়ে নিজে পোশাক পরে তিনি কোর্টে চলে যেতেন। পাছে ঠাকুর সেবার এতটুকু ত্রুটি হয় ভয়ে তার সহধর্মিণীও ভালো করে দেখতে পারতেন না লোকটা কি খাচ্ছে কি পড়ছে। তার কড়া হুকুম ছিল, ঠাকুর যে কয়দিন থাকবেন কেউ যেন ঠাকুর ছাড়া অন্য কারো ভাবনা না ভাবে। একখানা চিঠিতে ঠাকুর অশ্বিনীবাবুকে লিখেছিলেন, কলিকাতা অবস্থানকালে সন্ন্যাসীর কঠোর জীবনও আপনার ছেলে মেয়েগুলি সরস করিয়া রাখিয়াছিল। এখনও তাহারা আমায় ত্যাগ করে নাই। বিশেষত ছানার ও মধুর মূর্তি নিয়তই সামনে ভাসিয়া উঠিতেছে। বস্তুত অশ্বিনীবাবুর পরিবারটির সঙ্গে ঠাকুর মহারাজের সম্পর্কটি ছিল পরম পবিত্র ও হৃদয় এক আশ্চর্য সম্পর্ক। আর এ সম্পর্ক ঘটানোর মূলে ওই গৃহকর্তারই দিব্য প্রভাব। শিষ্য হিসাবে দাস্য ভক্তির মূর্ত প্রতীক হলেও ঠাকুরকে বাড়িতে এনে যেভাবে অশ্বিনীবাবু তার সেবা বিধান করতেন তার মধ্যে প্রকাশ পেত বাৎসল্যরতির মহিমা। ছেলে মেয়েগুলির মতো ঠাকুরও যেন তার বড় আদরের ধন। এমনি মমতা মিশ্রিত গভীর প্রীতি নিয়ে ঠাকুরকে নিজ পরিবারে আসন দিয়েছিলেন তিনি। গুরুকে পরমাত্মীয় জ্ঞান করার মধ্যে ফাঁকি ছিল না একটুকুও। ভাবগ্রাহী জনার্দন ঠাকুরও তাই তার নিজজনদের অকুণ্ঠ চিত্তে আপন করে নিয়েছিলেন।
অশ্বিনীর কথা বলতে গিয়ে চোখ ভিজে ওঠে ঠাকুরের। কুটিরের সকলেই বিষণ্ণ হয়ে পড়েন। বাস্তবিক গৃহীদের মধ্যে অশ্বিনীবাবুর মতো গুরুভক্তি বড় সুলভ নয়। সন্ন্যাসীদের মধ্যে স্বরূপানন্দজির আর গৃহীদের মধ্যে অশ্বিনীবাবুর লোকান্তর যেন সারসর সঙ্গে দুটি চূড়া খসে পড়া ইন্দ্রপাত। গুরুর পায়ে নিঃশেষে আত্মদান করেছিলেন অশ্বিনীবাবু, শুধু নিজে নয়, নিজের বলতে যা কিছু সব নিয়ে। এজন্য তার পরিবারটির সঙ্গে ঠাকুরের অনাবিল সখ্য স্থাপিত হয়েছিল। সম্পর্কটা কেবল গুরু শিষ্যের মতো নয়, ঘনিষ্ঠ বন্ধু স্বজনের মতো হয়ে দাঁড়িয়েছিল। বাড়ির ছেলে মেয়েদের নিয়ে পুকুরে সাঁতার কাটছেন ঠাকুর, একসঙ্গে বসে খাচ্ছেন, চড়াই ভাতি করছেন বাগানে গিয়ে। ঠাকুরকে মাঝখানে রেখে চারপাশে গান বাজনা করছে সকলে। অশ্বিনীবাবু সামনে আসতেন না। বাবাকে দেখলে সংকুচিত হবে ছেলে মেয়েরা, তাদের সরল উচ্ছ্বাসে মন্দা পড়বে, তাতে ঠাকুরের আনন্দের ব্যাঘাত ঘটবে। তিনি আড়াল থেকে সে আনন্দ সভা দেখে উল্লাসে আত্মহারা হয়ে যেতেন। কি যে ভাব তার! তখন তিনি অসুস্থ। ঠাকুরের আমন্ত্রণেই সেবার এসেছিলেন পুরী। মেয়েরা এসে মায়েদের সঙ্গে ভিতর বাড়িতে ঠাকুর সেবার কাজে লেগে পড়েছেন। অশ্বিনীবাবু বাইরের ঘরেই আছেন। হরিদাসদা নিত্যকর্মে ব্যস্ত। অশ্বিনীবাবুকে সম্ভাষণ করেছেন, বসতে দিয়েছেন, আর কিছু যে করতে হবে সে খেয়াল কারো হয়নি। স্বয়ং কর্তার কিন্তু ঠিক খেয়াল আছে। ভোগের সময় ওপর থেকে নিচে নেমে জিজ্ঞাসা করলেন, অশ্বিনী কই? বাইরের ঘরে শুনেই ভ্রুকুটি দেখা দিল মুখে। অসুস্থ মানুষটা এতক্ষণ ওই বাইরের ছোট ঘরে গরমে বসে আছে, তোমরা তাকে ভিতরে এনে একটু শোয়া বসার জায়গা দিতে পারোনি? ভয়ে মুখ শুকিয়ে যায় সেবক সেবিকাদের। এটা বলতে সাহস হয় না যে অন্য কারো বেলায় তো এতখানি ভাবনা দেখিনি, কি করে জানবো এর বেলায় আলাদা ব্যবস্থা? না বললেও ঠাকুর বোধহয় বুঝলেন। মুখখানা কালো হয়ে উঠেছে রাগে ক্ষোভে। চাপা গলাতেই বললেন, অশ্বিনীর বাড়িতে গেলে সে আমায় রাজার হালে রাখে, কি করে আমায় একটু আরামে রাখবে, কিসে আমার সুবিধা হবে, কেবল এই ভাবনা, নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখে না। আর আমার বাড়িতে এসে এই 3-4 ঘন্টা সে বাইরে বসে আছে। তোমাদের এটুকু আক্কেল নাই? সবই কি আমি বলে দেব তবে হবে? নিজেরা মানুষ হবে কবে? সকলে আর অশ্বিনী কি এক? আর 5 জনের সঙ্গে তার তুলনা চলে না বলে কথা নাই বার্তা নাই, নিজে টানাটানি লাগিয়ে দিলেন চেয়ার টেবিল চৌকি নিয়ে। পূর্বের ঘরখানা অর্থাৎ নীলাচল কুটিরের সর্বোৎকৃষ্ট ঘরটি অশ্বিনীকে ছেড়ে দেবেন তিনি। তাড়াতাড়ি সকলে মিলে হাত লাগালেন। ঠাকুরকে ব্যস্ত হতে দেখে অশ্বিনীবাবুর স্ত্রী প্রবোধ দেন, আপনি যান ঠাকুর, ওসব আমরাই করে নেব। উনি শুনলে কি ভাববেন? না, নিজে দাঁড়িয়ে থেকে ঘর ঠিক করে নিয়ে অশ্বিনীকে ডেকে এনে তবে ঠাকুর নিশ্চিন্ত। এত আদরের অশ্বিনী তার, সে চলে গেল। বিয়োগ ব্যথাটা যে কতখানি বেজেছে সেটা বোঝা গেল পরদিন, যখন স্বামী শোক ভুলতে ছেলেদের সঙ্গে নিয়ে সদ্য বিধবা ছুটে এলেন ঠাকুরের কাছে। শুকনো মুখ সকলের, রুক্ষ বিনিদ্র মূর্তি। ঠাকুর মুখ ধুতে বসেছিলেন, ম্লান গম্ভীর মুখ তারও। ঠাকুর বলে, দিদিমা এসে দাঁড়াতেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফিরে বসলেন। বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। হাতের কাজ থামিয়ে সকলেই আড়ষ্ট হয়ে আছেন। এখনই প্রিয় বিচ্ছেদ কাতর আত্মীয়দের বিলাপে কেঁপে উঠবে নীলাচল কুটির। কিন্তু এ কি? জল ভরা চোখে পিতৃহীন ছেলে দুটিকে নিয়ে তাদের মা প্রণাম করতে যেতেই তারা কাঁদবার আগে হাহা করে কেঁদে উঠলেন ঠাকুর। 2 হাত বাড়িয়ে ছেলেদের বুকে চেপে ধরেছেন। থরথর করে কাঁপছে বিরাট দেহ। সে কি আকুল কান্না! সন্তান হারিয়ে মা বুঝি অমনি উচ্ছ্বসিত রোদনে ভেঙে পড়ে। নিজের শোক ভুলে দিদিমা আস্তে আস্তে গায়ে পায়ে হাত বুলান ঠাকুরের। চোখ দিয়ে জল পড়ছে তারও, কিন্তু মুখে বলছেন, এ কি ঠাকুর, কোথায় তুমি আমাদের সান্ত্বনা দেবে, তা না নিজেই কেঁদে সারা হলে? কার মুখ চেয়ে ধৈর্য ধরব তাহলে? বাড়ি শুদ্ধ সকলেরই চোখে জল আসে ঠাকুরের শোক দেখে। ভক্ত শিষ্য হইতে আমার প্রিয় কে? এ কথাটাকে নিতান্তই তার মুখের কথা ভাবা চলে না এরপর। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।